নমস্কার, সুপ্রভাত। শুরু করছি সত্যজিৎ রায় প্রণীত অমর সৃষ্টি করভাসীর শেষ অংশ। রাত ৯টায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্রিনফিল্ডের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। আমি একটু অবাক হয়ে অন্ধকারে রিসিভারটা তুলে কানে দিলাম। সিনিয়র শঙ্কু? হ্যাঁ, আমি রিসেপশন থেকে বলছি। আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয়। নিশ্চয়ই কোনো রিপোর্টার। এই জন্যেই এর মধ্যে 4জন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যেসব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয়। একজন সরকারি সরাসরি জিজ্ঞাসা করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনি কাককেও করা হয় কিনা। রিসেপশন লোকটি সঙ্গে সঙ্গে কথা বলে বললেন রিসেপশন লোকটির সঙ্গে কথা বলে বললেন, সিনিয়র শঙ্কু, ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না, সকালে ওর একটা অন্য এনগেজমেন্ট আছে। বললাম, যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক? আজ্ঞে না, ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস। নামটা শুনেই বাধ্য হয়ে ভদ্রলোককে ওপরে আসতে বলতে হলো। বিছানার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পর কলিং বেল বেজে উঠল। দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে 6 ফুট বলে মনে হয়েছিল, এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে কখনো দেখিনি। বিলিতি কায়দায় আমাকে সামনে ঝুঁকে পড়ে নমস্কার করলেন। নমস্কার করবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এই স্যুটের রঙও কালো। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়ারে বেল সান্তিয়াগো এর শান্ত সংস্করণ। অর্গাস চেম্বারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়েছে গ্রিক উপকথায় অর্গাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি। তার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। আর্কাস মৃদু হেসে বললেন, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক আছে, মনে পড়েছে নিশ্চয়ই। আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। সেই থেকেই ময়ূরের লেজে ঢাকা চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে। কত পাওয়ার আপনার চশমার? -20। তবে তাতে কিছু এসে যায় না, আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন অর্কাশ। কিন্তু সে হাসি ফুরবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থাতেই থেকে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের মধ্যে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। করভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুকরের অট্টহাসিতেই তার বোধহয় ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আগন্তুকটির দিকে। অর্গাস মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন। তারপর মিনিট খানেক ধরে করপাশের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যার কাগজে এর বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। আপনার বক্তৃতা শুনবার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত, তবুও তো অনুরোধ করছি, যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বের করে আনতে পারেন, একবার যদি ওর একটু বুদ্ধির নমুনা পাওয়া যায়। আমি বললাম, শুধু আমি ক্লান্ত নই, পাখিটিও ভীষণ ক্লান্ত। আমার খাঁচার দরজা আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করবে পাখির মেজাজের উপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতে চাই না। বেশ, তো তাই হোক। খাঁচার দরজা খুলে দিলাম। করবাস বেরিয়ে এসে ডানায় 3 ঝাপটে আমাদের খাটের পাশে টেবিলটায় এসে ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘর এখন প্রায় অন্ধকার। জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপোলের জল আনে বা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে।
আমি চুপ। করভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে কাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে জানলা দরজা বন্ধ করে দিল। অর্গাসের মুখের ওপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে নিভছে। তার সরু সোনার চশমার পুরু কাঁচের ভিতরে সাপের মতো চোখ, সবুজ আলো আরও বেশি সাপের মতো মনে হচ্ছে। বেশ বুঝতে পারছি তিনি অবাক, হতভম্ব। বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনে যে ভাবটা প্রকাশ করলো সেটা অর্গাসের বুঝতে বাকি নেই। করভাস এখন বিশ্রাম চাইছে। সে চায় না ঘরে আলো জ্বলে। সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আর অর্গাস তার সরু মুখের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিস শব্দে উচ্চারিত হলো, ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ, অসামান্য। সে তার হাত দুটো যেন তারই ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকমের লম্বা ও চকচকে। বুঝলাম সে নখে নখ পালিশ রেখেছে, রুপোলি পালিশ। তার ফলে মঞ্চের স্পটলাইটে আঙুলের খেলা জমকালো। সেই রুপোলি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো, ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে অর্গাসের কথা বলল। ততক্ষণে যে স্প্যানিশ ভাষায় কথা বলছিল এতক্ষণ আমার সঙ্গে, কথাগুলো লিখতে ও বুঝতে পেরেছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে। কিন্তু আসলে অর্গাসের কণ্ঠস্বরে ছিল অন্য নয়। আই ওয়ান্ট দ্যাট ক্রো, আবার বলল অর্গাস। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই। আরও কি বলতে চায় লোকটা, দেখা যাক। অর্গাস এতক্ষণ জানলার দিকে চেয়েছিল। এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। এও যেন একটা ভেলকি। ভেলকি এই আছে এই নেই। অর্গাসের লম্বা আঙুলগুলো রঙে নড়ে চড়ে উঠল। সেগুলো এখন আর নিজের দিকে ইঙ্গিত করছে। আমাকে দেখো প্রফেসর, আমি অর্গাস, বিশ্বের সেরা জাদুকর। আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে। ছেলে, বুড়ো, পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি। রোম, মাদ্রিদ, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং। আমার ক্ষমতা আবার স্বীকৃত হবে সারা বিশ্বে। কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরও সহস্রগুণে চমকপ্রদ হবে কিসে জানো? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো। পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই। অর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে। আঙুলগুলো সাপের ফলার মতো দোলাচ্ছে আর নখগুলো সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় যে কোনো অন্য লোক হলে অর্গাসের কার্যসিদ্ধি হতো, অর্থাৎ সে লোক হিপ্নোটাইজড হতো। এই সুযোগে খাঁচার পাখিও অর্গাসের হস্তগত হতো। আগে হিপ্নোটাইজড করা যে সহজ নয় সেটা আমার কথা থেকেই বোধহয় জাদুকর বুঝতে পারল। মিস্টার অর্গাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। করভাস শুধু আমার ছাত্রই নয়, আমার সন্তানের মতো। সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার প্রফেসর। অর্গাসের কণ্ঠস্বরে আগের চেয়ে বেশি তীব্র, কিন্তু পরক্ষণেই সে আবার গলা নামিয়ে কথা বলল, প্রফেসর, তুমি কি জানো আমি ক্রোড়পতি? শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে। সেটা কি তুমি জানো? আমার এই বাড়িতে 26 জন চাকর, 4টে ক্যাডলাক গাড়ি। এসব কি তুমি জানো? খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর। ওই পাখির জন্য আমি তোমাকে আজই এক্ষুনি 10,000 এসকোডো দিতে রাজি আছি। 10,000 এসকোডো মানে প্রায় 15,000 টাকা। অর্গাস জানে যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, আমি তেমনি টাকা জিনিসটারই তোয়াক্কা করি না। সে কথাটা বলতে আমি তাকে বললাম, অর্গাস আর একবারটা চেষ্টা করলো, তুমি তো একজন ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? ভেবে দেখো, অর্গাস কারভাস, এই কাকের নামকরণ হয়েছে আমারই জন্য। সেটাকে তুমি বুঝতে পারছো না প্রফেসর? আমি আর ধৈর্য রাখতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে বললাম, মিস্টার অর্গাস, তোমার বাড়ি, গাড়ি, খ্যাতি, অর্থ নিয়ে তুমি থাকো। করভাস আমার কাছে থাকবে। ওর শিক্ষা এখনো শেষ হয়নি। ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি। আজ আমি ক্লান্ত। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছি না। এখন আমি ঘুমোবো, এখন পাখিও ঘুমোবে। সুতরাং গুড নাইট।
আমার কথাগুলো শুনে অর্কাশের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব আমরা প্রকাশ করলেও সেটাতে একবারই আমল দিলাম না। অর্গাস আবার বিলেতি কায়দায় মাথা নুইয়ে স্প্যানিশ কায়দায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করবাস এখনো জেগে আছে। আমি যেতে সে ঠোঁটে ফাঁক দিয়ে একটা শব্দ উচ্চারণ করলো, কে? শব্দটাতে সে জিজ্ঞাসা হয়েছে তা বলার সুস্পষ্ট। বললাম, এক পাগলা জাদুকর, টাকার গরমটা বড্ড বেশি, তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। 16ই নভেম্বর। ভেবেছিলাম কালকের ঘটনাটা কালকেই লিখে রাখবো, কিন্তু বিভীষিকার ঘোর কাটাতে সারা রাত লেগে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালে সম্মেলনের বৈঠক ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষীবিজ্ঞানী তোমাসাকা মোতোর ঘোর ক্লান্তিকর ভাষণ। সঙ্গে করভাসকে নিয়ে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা বক্তৃতার পর হঠাৎ খেই হারিয়ে ফেলে মরিমাতো আমতা আমতা করছিল। এমন সময় করভাস হঠাৎ আমার চেয়ারের হাতলে সশব্দে ঠোঁটতালি দিতে আরম্ভ করলো। হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম। দুপুরে আমাদের হোটেলেই সম্মেলনের কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ করছিল। সেখানে যাবার আগে আমি আবার 71 নম্বর ঘরে গিয়ে করভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম, তুমি থাকো, আমি খেয়ে আসছি। বাধ্য করভাস কোনো আপত্তি করলো না। লাঞ্চ শেষ করে যখন উপরে এসেছি তখন 2:30। দরজার চাবি লাগাতে বুঝলাম সেটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত করভাস উধাও। আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম। উত্তর দিকে 2টো ঘর, পরেই বাঁ দিকে রুম বয়দের ঘর। ঊর্ধ্বশ্বাসে সেই ঘরে গিয়ে দেখি 2টো রুম বয় পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনি দেখে বুঝতে পারলাম তাদের দুজনেরই হেপ্নোটাইজ করা হয়েছে। চলে এলাম 107 নম্বর ঘরে গ্রেনফেলের কাছে। তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজন শটান গিয়ে হাজির হলাম একতলা রিসেপশনে। রিসেপশন ক্লার্ক বলল, আমাদের কাছ থেকে কেউ একজন আপনার ঘরের চাবি চাইতে আসেনি। ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে আছে, তারা যদি দিয়ে থাকে। রুম বয়দের অবশ্যই দেওয়ার দরকার হয়নি। অর্গাস তাদের জাদু বলে অকেজো করে দিয়ে নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে। শেষটায় হোটেলের দ্বাররক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল। সে বলল, আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে অর্গাস এসেছিলেন। প্রায় 10 মিনিট পরে হাতে একটা সেলোফোনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান। রূপলি রঙের ক্যাডিলাক, কিন্তু এখান থেকে কোথায় গেছে অর্গাস? তার বাড়িতে কি, না অন্য কোথাও? অবশেষে কোভারুভিয়াসের শরণাপন্ন হতে হলো। ভদ্রলোক বললেন, অর্গাসের গাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি, কিন্তু তাতে কি লাভ হবে? সে কি আর বাড়িতে গেছে? সে তোমার করভাসকে নিয়ে নিশ্চয়ই কোনো জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। তবে সে যদি শহরের বাইরে বেরোতে চায় তাহলে একটাই রাস্তা আছে। তোমাদের আমি ভালো গাড়ি, ভালো ড্রাইভার, সঙ্গে পুলিশ দিতে পারি। সময় কিন্তু খুব কম, আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো। হাইওয়ে ধরে চলে যাবে, যদি কপালে থাকে তাহলে সন্ধান হবে। 3:15-র মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। রওনা হওয়ার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে অর্গাস আসল নাম দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো আর বাড়িতে ফেরেনি। আমাদের সঙ্গে 2জন সশস্ত্র পুলিশ, আমরা পুলিশের গাড়িতেই চলেছি। 2জন পুলিশের একজন ছোকরা বয়স, নাম কারুসাস। দেখলাম অর্গাস সম্বন্ধে বেশ খবর টবর রাখে। বলল, শান্তিয়োগ এবং আশেপাশে অর্গাসের নাকি একাধিক আস্থান রয়েছে। এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে শুরু করেছে। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছরখানেক আগে, আর সেই থেকে ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম, ও সত্যিই করোড়পতি? করভাস বলল, তাই তো মনে হয়, তবে লোকটা ভয়ানক কঞ্জুস, কাউকে বিশ্বাস করে না। তাই ওর বন্ধু বলতে এখন আর কেউ নেই। শহর থেকে বেরিয়ে হাইওয়ে পড়ে আরেকটা মুশকিল হলো। হাইওয়ে দুভাগে ভাগ করে, একটা চলে গেছে উত্তরে লস অ্যান্ডিজের দিকে, আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো পর্যন্ত। 2টো হাইওয়ের মুখে আছে একটা পেট্রোলের দোকান।
দোকানের লোকটাকে জিজ্ঞেস করতে সে বলল, ক্যাডিলাক, সিনিয়র অ্যাগ্রেসের ক্যাডিলাক। সে তো গেছে ভ্যালপারাইজের রাস্তায়। আমাদের কালো মার্সিডিজ তীর বেগে রওনা দিল ভ্যালপারাইজের দিকে। করভাসের প্রাণহানি হবে না সেটা জানি, কারণ তার প্রতি করভাসের লোভটা খাঁটি। কিন্তু কাল রাতে করভাসের হাবভাব দেখেই বুঝেছিলাম যে জাদুকর লোকটিকে দেখে পছন্দ করছে না। সুতরাং অর্গাসের খপ্পরে পড়ে যে মনের অবস্থা কী হবে সেটা ভাবতেই খারাপ লাগছে। পথে আরও দুটো পেট্রোল স্টেশন পড়ল। তার দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে অর্গাসের সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়ে গেছে। আমি আশাবাদী লোক, নানান সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছি। আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি। সুতরাং আমার পাশে বসে গ্রেনফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে, বলি যে শঙ্কু, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ। তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না, জেনে রেখো। কারেরাস বলল, সিনিয়র আর্গাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা। এককালে তার ব্যানক ম্যাজিক তাকে আসল রিভলভারের ব্যবহার করতে দেখেছে। হাইওয়ে ক্রমে ঢালু হয়ে আসছে। সান্তিয়াগো 1600 ফুট থেকে আমরা এখন 1000-এ এসেছি। পিছনে ঘুরে পর্বত শ্রেণী ক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। 40 মাইল পথ এসেছি, আরও 40 মাইল গেলে ভ্যালপারাইজো। গ্রেনফেলের বেজার মুখ আর আশার প্রাচীরে বারবার আঘাত করে তাকে টুটিয়ে দিচ্ছে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে, তখন অর্গাসের অনুসন্ধান করা সহস্র গুণ বেশি কঠিন হয়ে পড়বে। রাস্তার সামনে খানিকটা চড়াই উঠে গেছে, পিছনে কী আছে দেখা যাচ্ছে না। গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে। চড়াই বেরোলো, রাস্তার সামনে ঢালু হয়ে গেছে বহুদূর। রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ, বহু দূরে একটা গ্রাম। মাঠে মোষের দল, জনমানবের কোনো চিহ্নই নেই। কিন্তু সামনে ওটা কি? এখনো বেশ দূর, সিকি মাইল তো হবেই। এখন 400 গজের বেশি নয়। একটা গাড়ি রোদে ঝলমল করছে, রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পিছনে একটা গাছের গুঁড়ি। আবার এবার কাছে এসে পড়েছে গাড়িটা। ক্যাডিলাক গাড়ি, সিলভার ক্যাডিলাক। আমাদের মার্সিডিজ তার সামনে এসে দাঁড়ালো। গাড়িটা কেন থেমে গেছে তার কারণটা বুঝতে পারলাম। রাস্তার এক পাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুঁড়িতে মেরেছে ধাক্কা। গাড়ির সামনের অংশ গেছে থেতলে। ক্যারেরাস বলল, সিনিয়র অর্গাসের গাড়ি। এছাড়া আর একটা সিলভার ক্যাডিলাক আছে সান্তিয়াগোতে। ব্যাংকার সিনিয়র গাল দামেশের গাড়ি, কিন্তু এটার নম্বর আমার চেনা। গাড়ি তো রয়েছে, কিন্তু অর্গাস কোথায়? আর আমার করভাসই বা কোথায়? ড্রাইভারের পাশে সিটে ওটা কি? জানলা দিয়ে মুখ ফিরে দেখলাম সেটা করভাসের খাঁচা। দরজার চাবি আমার হাতে তৈরি, আর সেটা রয়েছে আমারই পকেটে। আজ দুপুরে দরজার চাবি দিইনি, শুধু সিটকিনিটাই লাগানো। করভাস খাঁচা থেকেই নিজেই বেরিয়েছে সন্দেহ নাই। কিন্তু তারপরে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে, মানুষের গলা। কারেরাস এবং অন্য পুলিশটি বন্দুক গুছিয়ে তৈরি। আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক। সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে। গ্রেনফেল ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে। আমি বললাম, তুমি বরং আমাদের গাড়ির ভিতরে গিয়ে বসো। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে, রাস্তার বাঁ দিক থেকে। কিছু দূরে কতগুলো ঝোপড়া, দূরে একটা বড় বড় গাছও আছে। সেই দিক থেকেই আসছে চিৎকারটা। কাল রাত্রে ফিসফিসি গলা শুনেছি, তাই চিনতে দেরি হলো না। এই গলা অর্গাসে। অকথ্য অশ্রাব্য প্রাণী শেষে গাল দিয়ে চলেছে। কার উদ্দেশ্যে? ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বার কয়েক কানে এলো, তার সঙ্গে করভাসের নামটা। কোথায় গেল সে শয়তান পাখি? কারভাস, মূর্খ পাখি, শয়তান পাখি, নরকবাস আছে তোর কপালে, নরকবাস। অর্গাসের কথা আচমকা থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও দেখতে পাচ্ছি তাকে। আর তার দু হাতে দুটো রিভলভার। 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে। কারাস হুঙ্কার দিয়ে বলল, সিনিয়র আর্গাস, তোমার অস্ত্র নামাও, নইলে। একটা পটক বিদারক শব্দে আমাদের মার্সিডিজের দরজা একটা রিভলভারের গুড়িয়ে এসে বাঁধল। তারপর
আরও দুটো তিনটে গুলির শব্দ এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে ভেজেতে লাগলো সেগুলি। কারেরাস দৃপ্ত কণ্ঠে চেড়িয়ে বলল, সিনিয়র আকাশ, আমাদের কাছে বন্দুক আছে, আমরা পুলিশ। আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব। জখম? আরগাস শুকনো গলায় আর্তনাদ করে উঠল, তোমরা পুলিশ? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। অর্গাস এখন 25 হাতের মধ্যে। এইবার বুঝলাম তার দশাটা। তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্রতত্র গুলি চালাচ্ছে। অর্গাস হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে সামনে এগিয়ে গেল। কারেরাস ও অন্যান্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি ও সংকটে অর্গাসের কোনো ভেলকিই কাজ করবে না, আর কোনো তার অবস্থা অত্যন্ত শোচনীয়। করেরাস এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল। অর্গাস তখন বলছে, সে পাখি উধাও হয়ে গেল, দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিস ফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল। এবার তার কথাটা বুঝতে পারলাম। শঙ্কু, দ্যাট পার্ট ইজ হিয়ার। কীরকম? কোথায় করভাস? আমি তো দেখছি না তাকে। হেনফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া অ্যাসিকিয়ে গাছের মাথার দিকে আঙুল দেখালো। ওপরে চেয়ে দেখলাম, সত্যিই তো আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় করভাস গাছটার সব থেকে উঁচু ডালে বসে নিশ্চিন্তভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে অক্লেশে গোঁত খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের মার্সিডিজের ছাদের উপর। তারপর অতি সন্তর্পণে, যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে, তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো অর্গাসের -20 পাওয়ারের সোনার চশমাটা। সমাপ্ত। আনন্দমেলা পূজাবার্ষিকী 1379।